বিরক্ত করার জন্য দুঃখিত। অ্যাকচুয়ালি আমি আপনাদের পাশের ফ্ল্যাটে নতুন উঠেছি, তাই পরিচিত হবার। কেমন আছো তুমি? হঠাৎ তোমাকে এভাবে এখানে দেখব কখনো কল্পনাও করিনি। তুমি কি আমাকে থেকে ভয় পাচ্ছ? তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদিও তোমার বাসায় এভাবে ঢুকে এসে আমি কাজটা ঠিক করিনি, তবে নিজের ভেতরে কৌতূহলটা আটকাতে পারছিলাম না। যদিও আমার জানার কোনো অধিকার নেই যে কেন তুমি আমাকে ছেড়ে চলে এসেছিলে, কিন্তু তারপরে খুব জানতে ইচ্ছে করছে কেন চলে এসেছিলে আমাকে ছেড়ে। আমি তোমাকে এখানে বিরক্ত করার জন্য আসিনি। তোমার যদি কথা বলতে সমস্যা হয় আমি চলে যাচ্ছি। আমি ভুল করেছি। কি করেছো বললে? আমি অনেক বড় ভুল করেছি। তুমি কি এইমাত্র বললে যে তুমি ভুল করেছো? তোমার যদি সত্যি মনে হয় তুমি ভুল করেছো, তাহলে তো তোমার আমার কাছে অনেক আগেই ফিরে যাবার কথা ছিল। তোমার ফিরে যাবার পথ তো কোনোদিনই বন্ধ ছিল না। আমি ভেবেছিলাম তুমি হঠাৎ করে কোনো একদিন ফিরে আসবে, কিন্তু আশা কতদিনই বা ধরে রাখা যায়। একটা সময় বুঝতে পারলাম তুমি আর কখনো ফিরে আসবে না। তারপর আশা ছেড়ে দিয়েছি। যেদিন তুমি আমাকে ছেড়ে চলে আসলে সেদিন তোমার বার্থডে ছিল। সাথে নিয়েছিলাম তোমার পছন্দের ফুল। ভেবেছিলাম বাসায় গিয়ে তোমার হাসি মুখটা দেখব, কিন্তু বাসায় গিয়ে দেখলাম বাসা খালি পড়ে আছে। অনেকক্ষণ ডেকেছি তোমার নাম ধরে, কেউ সাড়া দেয়নি। খুঁজলাম খুঁজলাম, পাগলের মতো খুঁজলাম, খুঁজতেই থাকলাম। দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল। একটা সময় সবাই আমাকে বোঝালো যে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি সবসময় ভেবেছি তোমার হয়তো কোনো বিপদ হয়েছে, এটা ভেবেই আমার প্রচণ্ড ভয় হচ্ছিল। তারপর একদিন তোমার সেই মেসেজটা আমার কাছে আসলো, যেটা তুমি আমাকে পাঠিয়েছিলে। হ্যাঁ, পাঠিয়েছিলাম, কারণ আমি চাইনি তুমি আমার জন্য অপেক্ষা করো। কেন চাওনি? আমি একটা সুন্দর জীবনের জন্য তোমাকে ছেড়ে চলে এসেছি। তুমি কেন আমার জন্য অপেক্ষা করে তোমার জীবনটা নষ্ট করবে? মানুষের জীবন নষ্ট করা বা ঠিক করা কোনোটাই মানুষের হাতে থাকে না। তুমি যদি সেই মেসেজে একটাবার বলতে যে তুমি আমার কাছে 20 বছর পর ফিরে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করতাম, কারণ আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসতাম। এখনো বাসো? উত্তরটা মোটেও সহজ না। তার চেয়ে বরং আমার সহজে একটা প্রশ্নের জবাব দাও। আমাকে ছেড়ে চলে এসেছিলে কেন? আমার কোনো সকাল্লা তুমি পূরণ করতে পারছিলে না, তাই ভেতরে ভেতরে আমি অনেক কষ্ট পাচ্ছিলাম। আমি তোমার কোনো সকালাদি পূরণ করতে পারছিলাম না? পারছিলে, তোমার সাধ্যের মধ্যে যতটুকু ছিল তুমি করেছো, কিন্তু আমি সেটা এখন বুঝতে পারছি। তখন বুঝতে পারোনি? তুমি যে তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছিলে সেটা আমার বোঝা উচিত ছিল। দেখো, কারো দেওয়া কোনো কিছুর মূল্য দিয়ে বিবেচনা করা যায় না।
যে সেই মানুষটা তোমাকে কতটা ভালোবাসে। তার চেয়ে বরং একটা মানুষের কতটুকু আছে আর সেখান থেকে সে তোমাকে কতটুকু দেওয়ার চেষ্টা করছে সেটা দিয়ে বিবেচনা করা যায় সেই মানুষটা তোমাকে কতটা ভালোবাসে। একটা মানুষ যদি 100 কোটি টাকার মালিক হয় আর সে সেখান থেকে লক্ষ টাকা দিয়ে তোমার জন্য কোনো উপহার কেনে, সেখানে কিন্তু প্রমাণ হয় না যে সেই মানুষটা তোমাকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু একটা মানুষের কাছে যদি 10 টাকা থাকে আর সেই 10 টাকা দিয়ে সে কোনো উপহার কিনে তোমাকে খুশি করার চেষ্টা করে, তাহলে সেই মানুষটা তোমাকে ভালোবাসে, এখানে কোনো সন্দেহ নেই। তুমি আমাকে ক্ষমা করে দিও। না, ক্ষমা চাইছো কেন? ক্ষমা চাওয়ার মতো তুমি কি কিছু করেছো? তুমি যেটা করেছো তোমার ভালোর জন্যই করেছো। তুমি শুধু নিজেকে ক্ষমা করতে পারলেই হবে। পারি না, আমি নিজেকে ক্ষমা করতে পারি না। যার কাছেই আছো সে আমার চেয়ে তোমাকে অনেক বেশি ভালো রাখতে পেরেছে। আমি যে জীবনের স্বপ্ন দেখতাম সেই জীবন তো তুমি অলরেডি লিড করছো। তুমি আমাকে ছেড়ে চলে এসে ভালোই করেছো। তুমি কি পাশের ফ্ল্যাটে উঠেছো? কিনে নিয়েছি। গত 5 বছরে আমার জীবনে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। যখন তুমি আমার লাইফে ছিলে তখন তো আমার অবস্থা খুব একটা ভালো ছিল না। তুমি চলে আসলে, কষ্ট পেলাম, কিন্তু ভেঙে পড়িনি। পরে বুঝতে পেরেছিলাম জীবনে টাকা ছাড়া কোনো মূল্য নেই। যে চাকরিটা করতাম প্রমোশনও হচ্ছিল না, ভাবলাম একটা ব্যবসা করব। চাকরির পাশাপাশি একটা ছোট ব্যবসা শুরু করলাম। কষ্ট হতো, সারাদিন অফিস, সন্ধ্যের পর সে আমার ছোট ব্যবসা। খুব অল্প সময়ের মধ্যে আমার ছোট্ট ব্যবসাটা অনেক ভালো জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তাই সামর্থ্য হয়েছে এত বড় একটা সোসাইটিতে এসে একটা ফ্ল্যাট কেনার। তবে আমি জানতাম না যে এখানে আসার পর আমি তোমাকে দেখতে পাবো। যদি জানতাম, বিশ্বাস করো আমি কখনো এখানে আসতাম না। তুমি কি একাই উঠেছো? না, সাথে আমার ওয়াইফ আছে। তুমি বিয়ে করেছো? হ্যাঁ, একরকম বাধ্য হয়েই করতে হলো। ফ্যামিলি থেকে জোর করছিল, তাই করে ফেলেছি। এই ফ্ল্যাটটা আসলে ওরই পছন্দে কেনা। এখানে আমরা আজই উঠলাম। ভাবলাম আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদের সাথে একটু পরিচিত হওয়া দরকার। অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছি তুমি কাঁদছো, কিন্তু এই কান্না অনুশোচনার কান্না না। আমাকে ঠকিয়েছো, কষ্ট দিয়েছো, সেই ব্যথার কান্না এটা না। তুমি কেন কাঁদছো? আমি যে মানুষটাকে বিয়ে করেছি সেই মানুষটা আমাকে ঠকিয়েছে। ও আচ্ছা, ঠকিয়েছে। শুধু ঠকায়নি, প্রতিনিয়ত মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার সহ্য করতে হচ্ছে। আমি ওর টাকা পয়সা দেখে বিয়ে করেছিলাম ঠিকই, কিন্তু আমি জানতাম না ওর আরো 2টা পরিবার আছে। কি বললে? হ্যাঁ, তাকে বিয়ে করার আগে সে বলেছিল সে নাকি অনেক বড় একজন ব্যবসায়ী, কিন্তু আমি তাকে বিয়ে করার পর জানতে পারি সে ড্রাগ ডিলিং এর সাথে জড়িত এবং সেও একজন নেশাগ্রস্ত মানুষ। এই বাসাটাতে আমি একাই থাকি। মাঝে মাঝে সে নেশাগ্রস্ত হয়ে আসে, এসে আমাকে মারধর করে, তারপরে চলে যায়। তুমি তাকে ছেড়ে দিচ্ছ না কেন? আমি সাহস পাইনি। ভয় দেখাচ্ছে? না, আমি এখন কোথায় যাব সেটাই বুঝতে পারি না। তুমি তো তোমার বাবা মায়ের কাছে ফিরে যেতে পারো। তোমার মতো একজন ভালো মানুষকে আমি ঠকিয়েছি। এখন বাবা মার কাছে গিয়ে মুখ দেখাবো, সে মুখ আমার নেই। মানুষের জীবনটা অনেক আনপ্রেডিক্টেবল, আর খারাপের কোনো শেষ নেই। এর চেয়ে অনেক বেশি খারাপ তোমার সাথে হতে পারে। তোমার এখন উচিত তোমার প্যারেন্টসের সাথে যোগাযোগ করা। আমি মার সাথে অনেকবার যোগাযোগ করেছি, কিন্তু মা আমার সাথে ভালোভাবে কথা বলেনি। মা ভালো করে কথা বলেনি? আমি যেই অপরাধ করেছি আমার নাকি শাস্তি পাওয়া উচিত। যেটা করেছো সেটা তো আমার সাথেই করেছো। আমি তো কখনো চাইনি যে তুমি খারাপ থাকো। তোমার এখনো তোমার বাবা মায়ের কাছে ফিরে যাওয়া উচিত। আমার সাহস হয়নি। জীবনে কিছু কিছু সময় সাহস করতে পারাটা অনেক কঠিন হয়ে পড়ে। যখন আমি খুব ছোট একটা চাকরি করতাম আর সামান্য কিছু টাকা বেশি পাওয়ার আশায় ওভারটাইম করতাম, নিশ্চয়ই তখনই তোমার তার সাথে পরিচয় হয়েছে। হয়তো প্রথমবার কথা বলার পরই সে তোমাকে তার অঢেল টাকা পয়সা দেখিয়েছে। তারপর 2 দিন যেতে না যেতেই হঠাৎ করে একটা এক্সপেন্সিভ গিফট সে তোমাকে পাঠিয়ে দিয়েছে। তোমার কাছে মনে হয়েছে এই লোকটা তোমাকে পৃথিবীর সব সুখ এনে দিতে পারে। তোমাকে নিয়ে হয়তো সে বিলাসবহুল 5 স্টার হোটেলে গিয়েছিল। সেখানে তার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি দেখে তোমার তাকে ভালো লেগে যায়। কিন্তু সেই সময়টাতে তোমার জন্য একটা মানুষ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিল। হয়তো দেবার মতো আমার অনেক কিছুই ছিল না, কিন্তু যতটুকু ছিল সবটুকু তোমাকেই তো দিচ্ছিলাম। তারপর একদিন তোমার বার্থডে চলে আসলো। আমি আমার চাকরির এত কষ্টের টাকা, ওভার টাইমের টাকা সব একত্র করে তোমার জন্য একটা গিফট কিনলাম। সেই গিফটটা নিয়ে বাসায় ফিরে দেখি তুমি বাসায় নেই। আমি তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম,
আর তুমি তার সাথে প্ল্যান করে আমাকে ছেড়ে চলে গেলে। তোমার বার্থডের দিনই নিশ্চয়ই তোমরা বিয়ে করেছো। হ্যাঁ, তুমি এখন যেহেতু অন্য কারো স্ত্রী, আমার এখানে আসাটা মোটেও ঠিক হয়নি। আমি এখন আসি। মারিয়া আমার জন্য অপেক্ষা করছে। মারিয়া আমার ওয়াইফ। ওর সাথে তোমাকে পরিচয় করিয়ে দেওয়াটা সম্ভবত ঠিক হবে না। যদি সম্ভব হয় কখনো মারিয়ার সাথে কথা বলো না। আমার প্রাক্তন স্ত্রী আমার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে থাকে, সেটা জানতে পারলে নিশ্চয়ই ওর রাতের ঘুমটা ভালো হবে না। আমার কাছে এই মুহূর্তে শুধুমাত্র ওর ভালো থাকাটাই ম্যাটার করে। তাছাড়া কে ভালো আছে, কে খারাপ আছে, কে কষ্টে আছে, সেটা আমার কাছে ম্যাটার করে না। কারণ আমার খারাপ সময় শুধুমাত্র ওই আমার পাশে থেকেছে। আমি দোয়া করি তুমি অনেক সুখী হও। আমি আসি। আচ্ছা, আমি এখন কি করব? কিছু কিছু সময় পরিস্থিতি আমাদের হাতে থাকে না, আমরা চাইলেও সেটাকে ঠিক করতে পারি না। এই বিষয়গুলো একান্তই সৃষ্টিকর্তার হাতে থাকে। আমার জায়গা থেকে আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি, আশা করি সৃষ্টিকর্তাও একসময় তোমাকে ক্ষমা করে দেবেন। আর তারপর তুমিও জীবনে কোনো একদিন সুখী হবে। ভালো থেকো।